নমস্কার। আজকে খুব সুন্দর একটা গল্প বলবো। এই গল্পটা তোমাদের খুবই ভালো লাগবে। আর গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো গল্পটা শুরু করি। ভারতবর্ষ। এস ওয়াজেদ আলী। এই এস ওয়াজেদ আলী নিজেই এই গল্পটা বলেছে। তো চলো গল্পটা শুরু করি। 25 বছর পূর্বে একবার আমি কলকাতায় এসেছিলাম। তখন আমার বয়স 10 দিয়ে 11 বছর হবে। আমাদের বাসার নিকটে ছিল এক মুদিখানা। তার পাশ দিয়ে আমাদের যাওয়া আসা করতে হতো। সেই মুদিখানায় একটি বৃদ্ধ গদিতে বসে বিকুলকায় একটি বই নিয়ে সাপ খেলানো শুরু কি পড়তো। বৃদ্ধের মাথায় ছিল মস্ত এক টাক, চারপাশে তার ধপধপে সাদা চুল, নাকের উপর মস্ত এক চাঁদের চশমা, গম্ভীর গুম্বুষ্য মুখ, বেশ বিজ্ঞ লোকের মতন চেহারা। একটি মাঝারি বয়সের লোক একবার বৃদ্ধের কাছে এসে বসে পাঠ শুনত, আবার খদ্দের এলে গিয়ে তাদের দেখাশোনা করত। আমরাই বয়সী একটি ছেলে খালি গায়ে বুড়োর কাছে সর্বদা বসে থাকত, আর তার পাশে থাকত দুটো মেয়ে। বিশেষ আগ্রহের সঙ্গে তারা সেই পাঠ শুনত। তাদের মুখের ভাব দেখে মনে হতো বিষয়টি তারা বিশেষভাবেই উপভোগ করছে। বুড়ো কি পড়ছে জানবার জন্যে আমার বিশেষ কৌতূহল হলো। বাসা থেকে বেরিয়ে মুদিখানার সামনে এসে দাঁড়িয়ে আমি শুনতে লাগলুম রামচন্দ্র কি করে কপি সেনার সাহায্য সমুদ্রের ওপর সেতু বেঁধে লঙ্কা দ্বীপে পৌঁছেছিলেন। তাই ছিল পাঠের বিষয়। সেই অপূর্ব ক্রিয়াকাণ্ডের কথা শুনে ছেলেদের মুখে আনন্দ, আগ্রহ আর উৎসাহের উজ্জ্বল হয়ে উঠত। আমি যখন সেই বর্ণনা শুনতে শুনতে তন্ময় হয়ে যেতুম, তখন কেউ না কেউ এসে আমায় ডেকে নিয়ে যেত। সেতু বাঁধা হচ্ছিল, তাই আমি জেনেছিলুম রামচন্দ্র সেতু পার হয়েছিলেন কিনা, আর পার হয়ে বা কী করেছিলেন তা তখন জানতে পারিনি। 2-4 দিন পর আমি দেশে ফিরে গেলুম। তারপর কোথায় থেকে যে কোথায় গেলুম তারা ঠিকানা নেই। পরবর্তীর কত স্রোত আমার জীবনের ওপর দিয়ে বয়ে গেল। সেই বৃদ্ধ আর তার সন্তান সন্ততিদের নিরীহ শান্ত জীবনের ছবিটা মনের কোণ গুপ্ত হয়ে কোণে হারিয়ে গেল। তাদের অস্তিত্বের কথা আমি ভুলে গেলুম। এমন কত শত জিনিস রোজ আমরা ভুলে যাচ্ছি। সেই দেবকর্মে বেরোতে বেরোতে আবার সেই পথ দিয়ে যাচ্ছিলাম। ঘর বাড়ি সব বদলে গিয়েছে। আগে যেখানে ঘর ছিল এখন সেখানে বড় বড় ম্যানশন মাথা তুলে দাঁড়িয়েছে। আর আগে 2-4টি রিক্সা আর ঘোড়ার গাড়ি সেই পথ দিয়ে যেত। এখন বড় বড় মোটর অনবরত যাওয়া আসা করছে। আগে মিটমিট করে গ্যাসের বাতি জ্বলত, এখন ইলেকট্রিক আলো স্থানটিকে দিনের মতন উজ্জ্বল করে রেখেছে। আমি কালের অবশ্যম্ভাবী পরিবর্তনের কথা ভাবছি। এমন সময় হঠাৎ আমার চোখে পড়ল সেই পুরনো মুদিখানাটির ওপর। সেখানে বিশেষ কোনো পরিবর্তন হয়নি। জিনিসপত্র ঠিক আগের মতন সাজানো আছে। চাল থেকে এখনও কেরোসিনের একটি বাতি জ্বলছে, বোধ হয় 25 বছর আগের সেই বাতিটি। আমি কিন্তু স্তম্ভিত হয়ে গেলাম ভিতরকার দৃশ্য দেখে। 25 বছর আগে যে বৃদ্ধকে দেখেছিলাম ঠিক তারই মতন একটা বৃদ্ধ গদির ওপর বসে মোটা একটি বই নিয়ে সাপ খেলানো শুরু কি পড়ছিল। 25 বছর আগের সেই মধ্যবয়স্ক লোকটির মতনই একটা মধ্যবয়স্ক লোক একবার এসে সেই পাঠ শুনছিল আর আবশ্যক মতো খদ্দেরের দেখাশোনা করছিল। ঠিক সেই আগের ছেলেটির মতন একটা ছেলে খালি গায়ে বুড়োর মুখের দিকে চেয়ে বসেছিল। তার পাশে বসেছিল সেই আগেকার মেয়েদের মতন দেখতে দুটো মেয়ে।
কোনো মায়ামন্ত্র বলে সেই সুদূর অতীত আবার ফিরে এলো নাকি? আমি অবাক হয়ে দাঁড়িয়ে শুনতে লাগলুম। বৃদ্ধ পড়ছিল রামচন্দ্রের সেই সেতু বন্ধনের কথা। 25 বছর আগে যা শুনেছিলাম আমি আর থাকতে পারলুম না। সোজা বৃদ্ধের কাছে গিয়ে বললাম, মশাই মাপ করবেন, ঠিক 25 বছর পূর্বে আমি এই ছেলেদের সামনে আপনাকে এই বই পড়তে দেখেছি। এই দীর্ঘ সময়ের মধ্যে এরা কি আর বাড়েনি? আর আপনার মধ্যে কি কোনো পরিবর্তন হয়নি? রামচন্দ্র কি এখনও সেই সেতুবন্ধনের কাছে ব্যস্ত আছেন? বৃদ্ধ তার চোখ দুটো তুলে আমার দিকে একবার চাইলে, নাকের ওপর থেকে চশমা খুলে ধুতির খুঁট দিয়ে গ্লাস দুটোকে ভালো করে পুছে আবার সেটিকে নাকের ওপর চড়ালেন। ধীর গম্ভীর দৃষ্টিতে আমার অপাদ্যমস্তক একবার ভালো করে দেখে নিলেন। তারপর বিস্ময়ের স্বরে বললে, 25 বছর আগে আপনি এখানে দিয়ে গিয়েছিলেন? আমি বললুম, আজ্ঞে হ্যাঁ। বৃদ্ধা বলে, তাহলে আপনি আমার স্বর্গীয় পিতামহাশয়কেই এই রামায়ণ পড়তে দেখেছেন। আমার ছেলেমেয়েরা তার কাছে বসে পাঠ শুনত। ছেলেটি এখন ওই বড় হয়েছে, ওর বয়সে আপনার মতনই হবে। মেয়েদের বিয়ে হয়ে গেছে, ভগবানের ইচ্ছায় তার স্বামী পুত্র নিয়ে ঘরকন্যা করছে। সেই ছেলেটি হচ্ছে আমার নাতি, আর মেয়ে দুটো আমার নাতনি, আমার ওই ছেলের সন্তান। বৃদ্ধের হাতের বইটির দিকে ইঙ্গিত করে বললুম, এই বইটা কবেকার? স্মিত হাস্য। বৃদ্ধ বললেন, এ হচ্ছে কৃতবাসের রামায়ণ। আমার ঠাকুরদাদা বটতলার এটি কিনেছিলেন। সেই অনেক দিনের কথা, আমার তখন জন্ম হয়নি। বৃদ্ধকে অভিবাদন করে দোকান ত্যাগ করলুম। মনে হলো আমি দিব্যচক্ষু পেয়েছি। প্রকৃতি ভারতবর্ষের নিখুঁত একটি ছবি আমার চোখের সামনে ফুটে উঠল। সেই ট্র্যাডিশন সমান চলছে, তার কোথাও পরিবর্তন ঘটেনি। গল্পটা ভালো লাগলে লাইক দিও, শেয়ার করে দাও সবার মাঝে, আর পরের গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ঘন্টাটা অন করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য আরেকটা গল্প নিয়ে। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ।